হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেস 420 আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে সিরিজটা শুরু করেছি তার আজকে আমরা 12 নম্বর সিনেমাটা সম্পর্কে জানতে চলেছি। আর 12 নম্বর সিনেমাটার নাম হচ্ছে অ্যান্টম্যান, যেটা রিলিজ পেয়েছিল 2015 সালে এবং এই সিনেমাটার গ্রেন ধরা হয়েছে অ্যাকশন কমেডিতে। তো যাই হোক, এই সিনেমাটি নির্মিত হয়েছিল 1300 কোটি টাকা বাজেটে আর বক্স অফিসে আয় করেছিল 5193 কোটি টাকা। তো বুঝতেই পারছো এটাও যথেষ্ট লাভজনক একটা প্রজেক্ট ছিল। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এ পর্যন্ত যতগুলো মার্ভেলের সিনেমা এসেছে তার মধ্যে এটার IMDb রেট টপ 3 এ রয়েছে। 10 এ 7.2। তো বুঝতেই পারছো সিনেমাটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বাড়তি আর কোনো কথা বলবো না, চলো আমরা মার্ভেলের 12 নম্বর সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তবে এখানে আরেকটা কথা মেনশন করছি, মার্ভেলের এই সিনেমাটিক ইউনিভার্সের মোট 5টা পর্যায় রয়েছে আর অলরেডি আমরা প্রথম পর্যায় শেষ করেছি আর এটা কিন্তু দ্বিতীয় নম্বর পর্যায়ের শেষ সিনেমা হতে চলেছে। মানে এরপর থেকে পর্যায় নম্বর 3 আসতে চলেছে। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো, কিংবা যদি স্কিপ করতে চাও ডিসক্রিপশনে ডুরেশন পাবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারবে। তোমরা বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, তারপর মূল ভিডিওতে চলে যাচ্ছি। গাইস, আজকে যে সাইটটার সাথে তোমরা পরিচয় হবে, তোমার প্রেডিকশনের দক্ষতা কাজে লাগিয়ে তুমি এখানে নগদ টাকা আয় করতে পারো এবং তুমি এখানে তোমার প্রিয় দল, খেলোয়াড়, প্রতি ওভার এটার উপর অনুমান করে লিডার বোর্ডের শীর্ষস্থান দখল করতে পারো। এমনকি দাবি করতে পারো 2 কোটি টাকার ঝাক্কাস বোনাস। আর তাছাড়া এখানে লাইভ ক্রিকেট দেখে অনলাইন গেম খেলে প্রতি সপ্তাহে iPhone 15 Pro জেতার সুযোগ রয়েছে। আর এই ক্রিকেট ব্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিখ্যাত ক্রিকেটার রবিন উথাপ্পা, এছাড়া পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। আর তোমাদের যদি ভালো নলেজ থাকে এটার মাধ্যমে কিন্তু তুমি অনলাইনে লুডো, 3 পাত্তি, ক্যারাম, স্লট, ফ্লিশিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি গেম খেলে ইনকাম করতে পারো। আর এছাড়াও এখানে অ্যাভিলেটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত। আর তাছাড়া তুমি তোমার বন্ধুদের রেফার করেও আয় করতে পারো 1200 টাকা। আর তাছাড়া জন্মদিনে 1000 টাকা বোনাস তো রয়েছে। তো এই জন্য সকল বোনাস পেতে এখনই নিবন্ধন করো আর ইনকাম করো ঘরে বেশি। পিন কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তবে যে বিজ্ঞাপনে আসুক না কেন, আবারও বলছি, তোমরা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো সিনেমার কাহিনী শুরু হয় 1989 সাল দেখিয়ে, মানে আমার জন্মেরও 2-3 বছর আগের কাহিনী দেখিয়ে, যেখানে আমরা হেঙ্ক নামের একজন বিজ্ঞানীকে দেখি যে ফিল্ডের হেডকোয়ার্টারে এসে পদত্যাগের কথা জানায় এবং আমরা জানতে পারি সে ফিল্ডের একজন বড় লেভেলের বিজ্ঞানী ছিল। অ্যাকচুয়ালি তার একটা আবিষ্কার যেটা নাম হচ্ছে অ্যান্টম্যান, সেই প্রযুক্তিকে শিল্ডেরই কিছু বিজ্ঞানীরা কপি করার চেষ্টা করছে এবং ব্ল্যাক মার্কেটে বেচার চেষ্টা করছে। কিন্তু এখানে হেঙ্ক মনে করে তার এই প্রযুক্তি যতখানি আধুনিক ততটাই বিপজ্জনক। তো এই প্রযুক্তি যদি খারাপ হাতে চলে যায় পুরো দুনিয়ার জন্য খারাপ কিছু অপেক্ষা করবে। তো এই কারণে সে সেখানে উপস্থিত বাকিদের থেকে জানায় যে আমি যতদিন বেঁচে আছি এই প্রযুক্তি আমি কারো হাতে যেতে দেব না। তো এই কথা বলে সে করে কি শিল্ড থেকে পদত্যাগ করে বেরিয়ে যায়। আর এরপর দৃশ্য বর্তমানে চলে আসে 2015 সালে, যেখানে আমরা এই সিনেমার প্রধান চরিত্র আমাদের নায়ক স্কট ল্যাংটাকে দেখতে পাই, স্কট ল্যাংকে দেখতে পাই। আর তাকে মূলত আমরা ভবিষ্যতে অ্যান্টম্যান হিসেবে চিনবো। তো সে জেল থেকে সবেমাত্র মুক্তি পেয়েছে। তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে সে একজন সুপার হিরো হবে, তাহলে জেলে ছিল কেন? অ্যাকচুয়ালি আমাদের স্কট হচ্ছে একজন চোর, তবে সে রবিন হুড টাইপের চোর, ভালো চোর। কেমন ভালো চোর আমি বলি, স্কট মূলত করেছিল কেউ যে কোম্পানিতে কাজ করতো যেটা নাম হচ্ছে ভিস্টা ক্রপ, এবং সেই কোম্পানি করেছিল কি কাস্টমারদের যে টাকা ছিল, কাস্টমারদের যে ইনভেস্টমেন্টের পয়সাগুলো ছিল সেগুলো তারা লস দেখে পুরোটা লুট করে নিয়েছিল। তো এটা তার পছন্দ হয়নি আর এর জন্য সে করে কি একদিন কোম্পানির সিকিউরিটি সিস্টেম হ্যাক করে কাস্টমারদের সকল টাকা তাদেরকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এই কাজে ধরা পড়ে তাকে জেলে যেতে হয়েছিল। তো 3 বছর জেল খেটে সে ফাইনালি মুক্তি পাওয়ার পরে যখন বাইরে আসে তখন দেখা যায় তার একটা বন্ধু যার নাম হচ্ছে লুইস, সে এসে তাকে রিসিভ করতে আসে। তো এই লুইস কিন্তু ওর জেলের বাইরের বন্ধু নয়, জেলে থাকা অবস্থায় ওর সাথে ওর বন্ধুত্ব হয়েছিল। তো যাই হোক, যেহেতু আমাদের স্কটের কোনো বাড়ি ঘর নেই, এমনকি তার স্ত্রীও মনে করো ওকে পোল্ট্রি দিয়ে ডিভোর্স দিয়ে তার মেয়ে ক্যাসিককে নিয়ে প্যাট স্ট্রং নামের একজন পুলিশ অফিসারকে বিয়ে করে সংসার করছে। চিন্তা করো ভাই। তো এই জন্য স্কট বাধ্য হয়ে লুইসের সাথে থাকতে শুরু করে। আবার এখানেও লক্ষ্য, তার স্ত্রী তাকে ডিভোর্স দিলেও সে তার মেয়ের কথা কোনোভাবে ভুলতে পারে না। তো এই জন্য তার মেয়ের জন্মদিনে সে করে কি একরকম জোর করে দেখা করতে যায়। আর তখন তার স্ত্রী ম্যাগি তাকে দেখে খুব রেগে যায় এবং জানায় তুমি যদি তোমার মেয়ের চাইল্ড সাপোর্টের খরচ পাঠাতে পারো তাহলে তুমি আমার মেয়ের সাথে দেখা করার পারমিশন পাবে, তা না হলে ভবিষ্যতে ভুলেও আমার মেয়ের সাথে দেখা করতে আসবে না। কিন্তু এদিকে স্কটের হাতে কোনো কাজ নেই, টাকা পয়সা পাবে কই, ভাত খাওয়ার পয়সাই নাই। তো এর জন্য করে কি অনেক কোম্পানিতে যায়, অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, কিন্তু ওর ক্রিমিনাল রেকর্ডের কারণে কেউ ওকে কাজ দেয় না, কিংবা কাজ পেলেও পরে জানাজানি হওয়ার পরে কাজ চলে যায়। তো এইরকম একটা সিচুয়েশনে স্কটের বন্ধু লুইস একটা অফার করে, সেটা হচ্ছে তারা একসাথে সবাই মিলে একটা চুরি প্ল্যান করছে। কিন্তু স্কট তাকে জানিয়ে দেয় ভাই মেয়ে সব কাজের মধ্যে নেই। কিন্তু যেহেতু কোথাও কোনো চাকরি পাচ্ছে না, আবার মেয়ের সাথে দেখা করার জন্য কিছু টাকার জোগাড় করার প্রয়োজন, তো না চাইতেও আবারও চুরি করতে রাজি হয়ে যায় জীবনের রিস্ক নিয়ে। তো এরপর ওরা সবাই মিলে কিছু প্ল্যান করে এবং বেশ কিছু গ্যাজেট বানিয়ে ফেলে এবং তাদের প্ল্যান হচ্ছে একটা বাড়িতে ঢুকে তারা চুরি করবে। অ্যাকচুয়ালি তাদের কাছে খবর ছিল যে ওই বাড়ির যে লকারটা রয়েছে সেখানে কোটি কোটি ডলার রয়েছে। তো যাই হোক, ফাইনালি সেই দিন আসে এবং স্কট সকল বাধা কাটিয়ে সেই লকারটি যখন খুলে ফেলে, লকারটি খুলেও পুরো হতাশ হয়ে যায়, কারণ ওখানে টাকা পয়সা বলতে কিছুই ছিল না, ছিল একটা পুরোনো মোটরসাইকেল চালানোর স্যুট আর হেলমেট। তো এটা দেখে হতাশ হয়ে যায় এবং করে কি স্যুটটাই সাথে নিয়ে আসে, মানে কি আর করবে, খালি হাতে তো আর যাওয়া যায় না। আর এদিকে আমরা দেখি ওর এই পুরো চুরির দৃশ্য কোন একটা লোক দূর থেকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখছিল।
ছিল। আর এদিকে বাড়িতে সে স্কট ভাবতে শুরু করে, আচ্ছা একটা হিসাব বুঝলাম না, এত সিকিউরিটি দিয়ে ওই লকারে এরকম একটা স্যুট কেন রাখবে, এটা কি আসলে নর্মাল কোনো স্যুট? তো এরপর সে করে ওই স্যুটটা পরে নিজেও দেখতে শুরু করে। তো যখন স্যুট পরে তখন ওর হাতের কাছে থাকে একটা সুইচের বাটন লাল হয়ে ওঠে। তো যখন ওই বাটনটাতে চাপ দেয় তখনই ওর আকার একেবারে ছোট হয়ে যায় এবং স্কটের মনে হতে থাকে যে ও যেই স্যুটটা ব্যবহার করছে ওর অজান্তেই হয়তো কেউর উপর নজর রাখতে পারছে বা ওকে ট্র্যাক করতে পারছে। আর দেখতেই পাচ্ছ যখন বাচ্চাবে ছোট হয়েছিল কি একটা বিপদে পড়ে গিয়েছে বেচারা। তো অনেক কষ্ট আবার করে কি বড় হতে সামর্থ্য হয়। আর এরকম একটা সিচুয়েশনে পড়ে, মানে চিন্তা করো তুমি একটা জলজন্ত মানুষ হঠাৎ করে ছোট হয়ে গেছে স্যুট পরে, কিরকম আতঙ্ক হয়ে যাবে। তো এত ভয় পেয়ে যায় যে ওই স্যুটটিকে আবার লকারে রেখে আসার সিদ্ধান্ত নেয়। তো প্ল্যান মতো সে যখন বাড়িতে গিয়ে স্যুটটিকে রেখে বাইরে বেরিয়ে আসে তখন পুলিশ আবার ওকে চুরির দায়ে ধরে ফেলে। আর এবার দেখা যায় জেলে স্কটের সাথে দেখা করতে এসেছে হচ্ছে সেই বিজ্ঞানী হ্যাঙ্ক পিম। আর সে তাকে জানায়, দেখো আমি আসলে তোমাকে ওই স্যুটটা ইচ্ছায় চুরি করতে দিয়েছিলাম, আর তার সাথে এটাও জানায় যে আমি তোমাকে এই জেল থেকে বের করতে পারবো, কিন্তু এর বদলে আমার হয়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে, আর এই কাজের বিনিময়ে আমি তোমাকে অনেক টাকাও দেবো। আর এই কথা বলি হ্যান্ড করে কি সেখান থেকে চলে যায়। এরপর স্কট একা একা বসে ভাবতে থাকে যে লোকটি কি অফার দিল, লোকটির কথা আমি রাজি হবো কিনা, এমনি বন্ধু বান্ধবের কথা শুনে একটা বাস খেয়েছি। আর তখন স্কট খেয়াল করে যে হ্যান্ড কিছু পিঁপড়ার মাধ্যমে ওই স্যুটটিকে একেবারে ছোট করে জেলের মধ্যে পাঠিয়ে দিয়েছে যাতে স্কট ওই স্যুটটি ব্যবহার করে জেল থেকে পালিয়ে যেতে পারে। তো যখন স্কট স্যুটটি দেখে সে বুঝতে পারে আমার কি করতে হবে। সে কোনো কিছু না ভাবে স্যুটটি পরে একেবারে ছোট হয়ে জেল থেকে বেরিয়ে যায়। আর তারপর দেখা যায় স্কটকে রিসিভ করার জন্য ডানাওয়ালা একটা পিঁপড়াও চলে এসেছে। তো ওই পিঁপড়ার সাহায্যে স্কট খুব সহজে হেনকের বাড়িতে চলে আসে। আর এখানে স্কটের সাথে পরিচয় হয় হেনকের মেয়ে হোপের সাথে। তো যাই হোক এখানে তারা একসাথে ডাইনিং টেবিলে বসে। আর তখন হেনক স্কটকে জানায় যে তুমি যেভাবে লকারটি ভেঙে স্যুটটি চুরি করেছো তোমার বুদ্ধি সত্যি প্রশংসনীয়। তো স্কট তখন বলে, আপনি কি তাহলে সবকিছু দেখছিলেন, তাহলে থামালেন না কেন? তো স্কট তখন বলে, দেখো আমি তোমাকে জাস্ট ওই দিন থেকে দেখছি না, আমি তোমার উপর অনেক দিন ধরে নজর রাখছি। আর তারপর সে একটা পেপার কার্ড দেখায় যে ভিস্টা গ্রুপ সিকিউরিটি হ্যাক করার সময় তুমি যে কাজটা করেছো সেটা আরো বেশি ইমপ্রেসিভ, কারণ ওই কোম্পানির সিকিউরিটি অনেক বেশি হাই, যেটা হ্যাক করা প্রায় অসম্ভব, আর তুমি সেই অসম্ভবকে সম্ভব করেছিলে। আর তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই কাজটা আমি তোমাকে দিয়েই করাবো। আর তাই প্ল্যান মোতাবেক তোমাকে পরীক্ষা করার জন্য আমার বাড়ির লকারে অনেক টাকা রয়েছে এই খবরটা কোনোভাবে তোমার বন্ধুদের কাছে পাঠাই, যাতে তোমার বন্ধুরা চুরি করার সময় তোমাকে সাথে নিয়ে আসে এবং আমি তোমাকে পরীক্ষা করতে পারি। তো এই পুরো কথা শুনে স্কট তো পুরো আটাশ হয়ে যায়, ও বুঝতেই পারছিল না এগুলো কি হচ্ছে তার সাথে। তো যাই হোক স্কট এরপর জিজ্ঞেস করে, ঠিক আছে আপনি কাজের কথা বলুন, আমাকে কি কাজ করতে হবে? তো হেনক তখন জানায়, আজ থেকে 40 বছর আগে আমি এমন একটা টেকনোলজি আবিষ্কার করেছিলাম যার সাহায্যে যে কোনো জিনিসকে ছোট বা বড় করা যেত। আর সেই টেকনোলজির আমি নাম দিয়েছিলাম আমার নিজের নামে, পিম পার্টিকেলস। আর এই পার্টিকেলস ব্যবহার করে আমি একটা স্যুট তৈরি করেছিলাম যার সাহায্যে যে কোনো মানুষ পিঁপড়ার সমান হয়ে যেতে পারতো, কিন্তু এই পিঁপড়ার সমান ছোট হওয়ার পরও তার ক্ষমতা থাকবে একটা বড় মানুষের সমান। মানে তুমি যদি ছোট হয়ে যাও, মানে সাইজে ছোট হলেও ক্ষমতা সেই ঠিকই থাকবে। আর ওই স্যুটটি তৈরি করার পর আমি নিজে ওটা ব্যবহার করা শুরু করি, আর আমার নাম হয়েছিল হচ্ছে অ্যান্টম্যান। আর ওই স্যুটের সাথে আমি এমন একটা ডিভাইস তৈরি করেছিলাম যেটার মাধ্যমে আমি পিঁপড়াকে বা পিঁপড়া জাতীয় যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে আমি বসে এনে কাজ করাতে পারতাম। আর এটার প্রমাণ হিসেবে দেখানো হয় যে পিঁপড়া এসে চিনি ডালছে ওদের কাপের মধ্যে, চায়ের মধ্যে। আর তারপর হেনক আরো গল্প বলা শুরু করে যে হেনক এবং তার স্ত্রী জেনেট দুজনই শিল্ডের এজেন্ট ছিল। তো হেনক যখন তার নিজের স্যুটটা তৈরি করে তখন তার স্ত্রীও তার জন্য একটা স্যুট বানিয়ে দেওয়ার কথা বলে। তো হেনক প্রথমে রাজি না থাকলেও তার স্ত্রীর জড়াজড়িতে তাকে একটা স্যুট বানিয়ে দেয় এবং ওই স্যুটটা এবার পাখা ছিল। তো ওই স্যুটটার নাম দিয়েছিলাম হচ্ছে আমি ওয়াপস। আর এরপর আমরা ওই স্যুট ব্যবহার করে শিল্ডের বিভিন্ন মিশন কমপ্লিট করতাম। তো একদিন 1987 সালে হঠাৎ করে কিছু সন্ত্রাসীরা সোভিয়েত ইউনিয়নের উপর নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করলে আমি এবং আমার স্ত্রী ওই বোমটিকে বন্ধ করে মিশনে বেরিয়ে পড়ি। কিন্তু আমরা যখন মিসাইলের ওপরে যাই তখন আমরা খেয়াল করি এই মিসাইলের বডিটা টাইটানিয়াম দিয়ে তৈরি, যেটা ভেঙে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব। আর ওই মিসাইলের মধ্যে এমন কোনো ছিদ্র নেই যেটা দিয়ে আমরা সহজে ঢুকতে পারবো। তবে হ্যাঁ কিছু কিছু ছোট ছিদ্র রয়েছে, সেটা দিয়ে ঢুকতে গেলে আমাদের অনেক বেশি ছোট হতে হবে, যেটা অনেক বেশি রিস্কি। তবে তারপরেও আমি চেষ্টা করি এবং আমার স্যুটের যে বোতাম রয়েছে বা রেগুলেটর রয়েছে যেটা দিয়ে ছোট বা বড় হওয়া যায়, সেই বোতামটা আমি যখন প্রেস করে আমি দেখতে পাই আমার বোতামের সমস্যা দিয়েছে। কিন্তু তখন আমার স্ত্রী করে কি তার লাইফের একটা বড় সিদ্ধান্ত নেয়। সে করে কি তার স্যুটের রেগুলেটর বন্ধ করে একেবারে সর্বোচ্চ পরিমাণ ছোট হয়ে মিসাইলের ভেতরে গিয়ে সেটাকে আটকাতে সক্ষম হয় এবং সে এত ছোট হয়েছিল যে যেটা একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সমান। আর এই কারণে সে সাইবারটমি কোয়ান্টাম রাজ্যে হারিয়ে গিয়েছিল। আর এখানে লক্ষ্য আমাদের স্যুটে এত ক্ষমতা নেই যে ওই পরিমাণ ছোট হওয়ার পরে, আমি বুঝতে পারছো, কোন একটা অণু বা কোষ বা ভাইরাস ব্যাকটেরিয়া ওই লেভেলের ছোট হওয়ার পরে সাইবারটমি কোয়ান্টাম রাজ্য থেকে আবার ফিরে আসতে পারবে। তো আমাদের মনে প্রশ্ন আসে যে এই সাইবারটমি কোয়ান্টাম রাজ্যটা আবার কি? তো অ্যাকচুয়ালি এটা এমন একটা জগৎ যেখানে তুমি অনেক ছোট হয়ে গেলে সেখানে যেতে পারবে এবং এই জগতে কারো কোনো জ্ঞান বা হুঁশ থাকে না, সেখানে কোনো টাইম ডাইমেনশন নেই, মানে সারা জীবন একই জায়গায় থেমে থাকে। আর এখানে হেনক আরো জানা আসলে আমার কোয়ান্টাম রাজ্য সম্পর্কে খুব বেশি তথ্য জানা নেই, তবু আমার বিশ্বাস ছিল আমার স্ত্রী যেখানে আটকে গিয়েছে সেখান থেকে তাকে আমি বের করতে পারবো। আর এরপর থেকে আমি সেই কাজে লেগে পড়ি। তবে এর জন্য আমার প্রচুর সময়ের প্রয়োজন ছিল। তো এই জন্য আমি আমার মেয়ের হোপকে জানাই যে তোমার মা একটা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে
গিয়েছে আর ওকে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিই যাতে আমি পুরো সময় এই কোয়ান্টাম রাজ্য নিয়ে গবেষণা করতে পারি। আর এদিকে হোপকে যখন আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিই আমার মেয়ে ভাবতে শুরু করে যে আমি ওকে একটুও ভালোবাসি না। এমন করে কাছে মনে হয় যে ওর মায়ের সঠিক মৃত্যুর খবরটা ওর কাছ থেকে আমি গোপন করেছি। ওই কারণে ও ছোটবেলা থেকে মনে মনে আমাকে ঘৃণা করা শুরু করে। আর তার 2 বছর পরে আমি করি কি শিল্ড থেকে পদত্যাগ করি। তো এই দৃশ্যটাই কিন্তু আমরা সিনেমার একেবারে শুরুতে দেখেছিলাম। তো যাই হোক এরপর সে করে কি শিল্ড থেকে বেরিয়ে তার রিসার্চ চালিয়ে যাওয়ার জন্য একটা কোম্পানি খোলে যেটা নাম হচ্ছে পিম টেকনোলজি। তো এই কোম্পানিতে সে ডেরেন ক্রস নামের একজন সহকারী বিজ্ঞানীকে নেয় এবং সে হেনকের সাথে কাজ করতে করতে হেনকে হৃদয় জিতে নিয়েছিল। অ্যাকচুয়ালি হেনকো ওই ডেরেনের মধ্যে তার নিজেকে দেখতে পেত, মানে ও খুব মেধাবী, তো এই জন্য সে ওকে নিজের ছেলের মতোই ট্রিট করতো। কিন্তু কিছুদিনের মধ্যেই ডেরেন যখন জানতে পারে যে ওই পিম পার্টিকেলের ব্যাপারে এবং অ্যান্টম্যানের স্যুটের ব্যাপারে, তখন থেকেই ডেরেন সবসময় আমার কাছ থেকে ব্যাপারে জানতে চাইতো এবং ওর অতি আগ্রহ আমার কাছে মোটেও ভালো লাগছিল না। তো এই কারণে আমি করি কি আমার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিই। আর এর কিছুদিন পরে যখন আমার মেয়ে বড় হয়ে কোম্পানিতে আসে এবং তাকে আমি সিইও করে দিই, তখন ওদের দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এবং ওরা দুজনে মিলে আমাকে এই কোম্পানি থেকে বের করে দেয়। অ্যাকচুয়ালি তুমি তো জানোই আমার মেয়ে ছোটবেলা থেকে আমাকে পছন্দ করতো না। তো আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার পরে কোম্পানির সিইও হয়ে ওঠে ডেরেন। আর তারপর সে নিজে অনেক গবেষণা করে সেই পিম পার্টিকেলের ডুপ্লিকেট পার্টিকেল বানিয়ে ফেলে যার নাম দেয় হচ্ছে ক্রস পার্টিকেল। আর এক কথায় বলতে পারো এটা আমি যে পার্টিকেলটা তৈরি করেছিলাম, অ্যান্টম্যান যে পার্টিকেলটা তৈরি করেছিলাম সেটার একটা নকল পার্টিকেল। এবং আমারটার নাম হচ্ছে অ্যান্টম্যান স্যুট আর ওরটার নাম হচ্ছে ইয়েলো জ্যাকেট। আর যদিও ইয়েলো জ্যাকেটটা তৈরি করেছিল কিন্তু এই পার্টিকেল ইউজ করে ও কোনো জীবিত জিনিসকে ছোট করতে পারছিল না, মানে ও জিনিসটাকে ছোট করতে পারতো বাট সেটা মারা যেত। তো এই কারণে লাগাতার গবেষণা করতে থাকে যে কিভাবে ওই পার্টিকেলটিকে সঠিকভাবে তৈরি করা যায় যাতে এই ইয়েলো জ্যাকেট পরে অ্যান্টম্যানের মতো যে কোনো জীবিত মানুষের ছোট হতে পারবে, বড় হতে পারবে। এবং ওর মেইন প্ল্যানই হচ্ছে ওই ইয়েলো জ্যাকেটটাকে ও বিক্রি করে কোটি কোটি বিলিয়ন ডলার আয় করবে, সেটাও সন্ত্রাসীদের কাছে বিক্রি করে হোক বা সরকারের কাছে বিক্রি করে হোক। কিন্তু আমার মেয়ে যখন এই সবকিছু খেয়াল করে যে ডেরেনের মতিগতি ঠিক না, তখনই ও করে কি কোম্পানি ছেড়ে চলে আসে এবং আমার সাথে সে দেখা করে এবং ইয়েলো জ্যাকেটের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। আর যদিও এখন আমাদের মধ্যে অত ভালো সম্পর্ক নেই কিন্তু তারপরও ডেরেনকে আটকানোর জন্য ও আমার হেল্প চায়। আর এর জন্য আমি ডেরেনের সাথে নিজে গিয়ে দেখা করি, ওকে এই কাজ করতে নিষেধ করি। কিন্তু ডেরেন আমাকে কোনো পাত্তাই দেয় না, আমার কথা না শুনে রিসার্চ চালিয়ে যেতে থাকে। আবার কোম্পানি যেহেতু আমার মেয়ের নামে দিয়েছিলাম, মেয়ে আবার ওর নামে দিয়ে দিয়েছে, তো এর জন্য আমি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারছিলাম না। আর তাছাড়া ডেরেন খুবই চালাক, ও সরকারকে বলেছিল যে এই ইয়েলো জ্যাকেট সে সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবে। কিন্তু আমার বিশ্বাস ও যে টাকার লোভী, ও টাকা পেলে যে কারোর কাছে বিক্রি করে দিতে পারে, এটা রাশিয়ানও হতে পারে, চাইনিজও হতে পারে, কিংবা সন্ত্রাসীও হতে পারে। তো এই কারণে আমি আর আমার মেয়ে মিলে সিদ্ধান্ত নেই ওই ইয়েলো জ্যাকেটটা চুরি করব এবং ওর কাছে যে টেকনোলজিটা রয়েছে ওই টেকনোলজির সকল ডাটা থিওরি সবকিছু ধ্বংস করে দেবো। আর এই কাজটা করা একমাত্র আয়রন ম্যানের স্যুট দিয়ে সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে আমার বয়স হয়ে গিয়েছে, আমি এখন এই স্যুটটার ব্যবহার করতে পারবো না, কারণ এই স্যুটটার যে জি প্রেশার সেটা আমি সহ্য করতে পারবো না, আমার জন্য একটু বিপজ্জনক হয়ে যায়। কিন্তু তখন আমার মেয়ে এই স্যুটটা ব্যবহার করতে চায়, কিন্তু আমি তাকে এই কাজে এজন্যই বাধা দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল এই স্যুটের কারণে আমি আমার একবার স্ত্রীকে হারিয়েছি, তো দ্বিতীয়বার এই স্যুটের জন্য আমি আমার মেয়েকে হারাতে চাই না। কিন্তু আমি যখন আমার মেয়েকে বলি, আমার মেয়ে তো আর আমার স্ত্রীর আসল মৃত্যুর কারণ জানতো না। তো এর জন্য আমার মেয়ে হোপ ভাবতে শুরু করে যে তার বাবার তার উপর কোনো বিশ্বাস নেই, কারণ সে একটা মেয়ে বলে। আর এর জন্য আমি এমন একজনকে খোঁজার চেষ্টা করছিলাম যে কিনা শত হবে প্লাস আয়রন ম্যান স্যুটটা ব্যবহার করে আমার কাজটিকে সম্পূর্ণ করবে। আর তারপরেই তুমি আমার নজরে আসো এবং আমি তোমাকে সিলেক্ট করি। তো এত কিছু শোনার পর স্পট তো রাজি হয়ে যায়, কারণ সে হাজার চেষ্টা করেও কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না। তার উপর আবার রিসেন্টলি ডিভোর্স হয়েছে, বউ পাত্তা দেয় না। কিন্তু এই ব্যাটার আবার সুন্দর একটা মাইয়া আছে, দেখা গেল তার সাথে কাজ করলে টাকা আসলো ফ্রিতে, একটা বউ পেল, একটা শ্বশুরও পেল। তো যাই হোক আমাদের স্কট রাজি হয়ে যায়। আর তারপর হোপ আর হ্যান্ক মিলে স্কটকে ট্রেনিং দেওয়া শুরু করে। তো হ্যান্ক তাকে শিখায় যে কিভাবে অ্যাডম্যান স্যুটটা ব্যবহার করতে হবে পারফেক্টলি। আর অন্যদিকে হোপ হচ্ছে ওকে লড়াই করা শেখায়, মানে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল করতে শেখায়। কিন্তু প্রথমে হোপ আসলে তার এই বাবার কাজে মনে থেকে সাহায্য করছিল না, কারণ সে স্কটকে পছন্দ করতো না। মানে স্কটকে যে ফুল পছন্দ করেছে ওরকমও না, কিন্তু মেন রাগ হচ্ছে ওর বাবার সাথে, ওর বাবাকে একদমই পছন্দ করতো না। তো এই জিনিসটা একদিন খেয়াল করে হ্যান্ড করে কি হোপের মায়ের আসল মৃত্যুর কারণ ওকে বলে দেয় যে এই জন্য আমি তোকে কখনো অ্যান্টম্যান স্যুটটা দেইনি, আমি তোকে হারাতে চাই না, আর এই কারণে আমি স্কটকে বেছে নিয়েছি। তো এটা জানার পরে হোপ তো আবেগাপ্লুত হয়ে যায় এবং স্কটকে ট্রেনিং দেওয়া শুরু করে। তো যাই হোক সময় যাচ্ছিল, স্কট আস্তে আস্তে স্যুটটি ব্যবহার করা শিখছিল, এমনকি এর সাথে বিভিন্ন পিঁপড়াদের বশ করাও শিখে নিয়েছে যাতে করে প্রয়োজনে ওদেরকে ব্যবহার করা যায়। তো এরপর হ্যান্ড ওদেরকে জানায় যেহেতু তোমার স্যুটে কোনো হাতিয়ার নেই, এর জন্য আমি ওই পিম পার্টিকেলের সাহায্যে দুটো ডিস্ক তৈরি করেছি। তো এখানে যে লাল ডিস্কটা দেখতে পাচ্ছ এটা যে কোনো জিনিসকে ছোট বানাতে পারে, আর নীল ডিস্কটা যে কোনো জিনিসটাকে তার সাইজ থেকে অনেক বড় বানাতে পারে এবং এই ডিস্কগুলোকে তুমি প্রয়োজনে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। আর অন্যদিকে দেখা যায় ডেরেন এতদিনে তার বানানো এই পার্টিগুলোর সাহায্যে ফাইনালি জীবিত প্রাণীকে ছোট করতে সমর্থ হয়েছে, মানে তার গবেষণা পুরোপুরি সফল হয়েছে এবং এখন সে চাইলে যে কারো কাছে তার ওই ইয়েলো জ্যাকেট বা ইয়েলো ডিভাইসটি বিক্রি করতে পারবে। আবার এদিকে স্কটও পুরোপুরি রেডি ওই টেকনোলজি, ওই ডাটা এবং ওই ডিভাইস চুরি করার জন্য। কিন্তু কাজটি করার আগে হেন্ক তাকে জানায় আমাদের এই মিশনের জন্য আরো একটা ডিভাইসের প্রয়োজন
ভার্সন হবে, যেটা আমি অনেক আগে বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি আগে আয়রন ম্যানের বাবা স্টার্কের সাথে কাজ করতাম, আর নিউ ইয়র্কের স্টার্ক ইন্ডাস্ট্রিজের গোডাউনে ওই জিনিসটা রাখা রয়েছে। তো তোমাকে প্রথমে সেটা নিয়ে আসতে হবে। তো স্কট এরপর চলে যায় সোজা ওই ঠিকানায়, কিন্তু স্কট সেখানে গিয়ে দেখে যে ওখানে এখন আর স্টার্ক ইন্ডাস্ট্রিজের গোডাউন নেই, ওটা বর্তমানে এখন অ্যাভেঞ্জার্সদের হেডকোয়ার্টার হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমরা লাস্ট পর্বে দেখেছি যে অ্যাভেঞ্জারের নতুন হেডকোয়ার্টার তৈরি হয়। তো অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টার দেখে তো ওরা সবাই ভয় পেয়ে যায় এবং হেন বলে বাবা তুই তাড়াতাড়ি ফিরে আয়, না হলে ওদের কাছে ধরা পড়বি। কিন্তু স্কট বলে এসেই যখন বলেছি খালি হাতে ফিরে যাব না। তো স্কট যখন অ্যাভেঞ্জারের ফ্যাকাল্টিতে প্রবেশ করে, তোমরা তো জানোই যে অ্যাভেঞ্জারের ফ্যাকাল্টি তো হাইলি সিকিউর করা, তো ওই ছোট্ট জিনিসটাও ওদের রাডারে ধরা পড়ে। আর তখন ওই আনআইডেন্টিফাইড জিনিসটা কি সেটা চেক করার জন্য চলে আসে এখানে ফ্যালকন। তো এরপর আমাদের অ্যান্টম্যান আর ফ্যালকন মুখোমুখি হয়, কিন্তু আমাদের অ্যান্টম্যান তখন ছোট হয়ে ফ্যালকনের স্যুটের ভেতর প্রবেশ করে এবং স্যুটটার মনে করো ল্যাটা ফ্যাটা করে দেয়। আর তারপর ফাইনালি সে ওই ডিভাইসটা নিয়ে চলে আসে। তো এখানে একটা জিনিস না বললেই নয়, আমার দিনের ভিতর 70 বার মোবাইল হারায় আমার নিজের ঘরের মধ্যে, খুঁজতে খুঁজতে মনে করো জান হয়রান হয়ে যায়। কিন্তু আমাদের অ্যান্টম্যান সেই 20-40 বছর আগের কথা একটা ডিভাইস ওখান থেকে মুহূর্তের মধ্যে খুঁজে নিয়ে চলে আসলো উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি হেডেক। তো যাই হোক ডিভাইসটা পাওয়ার পরে হ্যান্ড করে কি তার প্ল্যান তৈরি করে। আর অন্যদিকে ডেরেনও জানতে পারে, মানে ভিলেন, যে হ্যান্ড তার গোপন কাজের জন্য স্কট নামের একজনকে তৈরি করছে এবং সে বুঝে যায় যে আমার ইয়েলো জ্যাকেট চুরি করার জন্যই স্কট নামের ওই ছেলেটাকে হ্যান্ড ব্যবহার করবে এবং ওটা চুরি করতে আসবেই। তো এই জন্য সে তার কোম্পানির সিকিউরিটি দ্বিগুণ বাড়িয়ে দেয় যাতে তাকে কেউ বাধা না দিতে পারে। কিন্তু এই কারণে হেনকার হোপ অনেক সমস্যায় পড়ে যায়, কারণ তাদের এই মিশনকে সফল করতেই হবে। আর ওই মুহূর্তে স্কট বলে আমার 3টা চোর বন্ধু আছে আর এই চুরির মিশনে ওরা আমাদের সাহায্য করতে পারে। আর সত্যি বলতে ওদের 3জনের সাথে আপনার বাড়িতে আমি চুরি করতে গিয়েছিলাম। আর এদিকে ড্যারেন যেহেতু পুরোপুরি তার ইয়েলো পার্টিকেল তৈরি করে ফেলেছে, তো ওটা সে বিক্রি করার জন্য কোম্পানিটা একটা সংবাদ সম্মেলন, একটা ফাংশনের অনুষ্ঠান করে। আর ওখানেও করে কি হ্যান্ড পিমকেও দাওয়াত করে। তো হ্যান্ড তখন বুঝতে পারে তার মানে ওই দিনই সে তার ইয়েলো জ্যাকেটটিকে কমার্শিয়ালি কারো হাতে বিক্রি করবে। তো এই জন্য ওরা সবাই মিলে প্ল্যান করে যে ওই দিনের মধ্যেই তাদের মিশনটা কমপ্লিট করতে হবে, মানে ইয়েলো জ্যাকেট চুরি করতে হবে প্লাস সকল টেকনোলজি ধ্বংস করে দিতে হবে। তো যাই হোক এই জন্য স্কট করে কি অ্যান্টম্যানের স্যুট পরে তার পিঁপড়া বাহিনীর সাহায্যে জলের পাইপ দিয়ে কোম্পানির ভেতরে চলে আসে। আর তার 3জন বন্ধু বাইরে থেকে কোম্পানির সিস্টেম হ্যাক করে ওদেরকে সাহায্য করতে থাকে। আর স্কট করে কি কোম্পানির ভেতরে এসে প্রথমে তার পিঁপড়া বাহিনীর সাহায্যে চারিদিকে বোম লাগিয়ে দেয়। আর এরপর রওনা হয় যেখানে ইয়েলো জ্যাকেটটা রয়েছে, মানে ভোল্টের দিকে। আর আমরা এখানে দেখতে পাই ডেরেন মূলত অনেক অনেক টাকা মূল্যে এই জ্যাকেটটিকে হাইড্রার এজেন্টদের কাছে বিক্রি করছিল। তো এখানে আমরা যেটা বুঝলাম অ্যাভেঞ্জারের মেন ভিলেনে মূলত হাইড্রারা। কিন্তু আমার কথা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সংস্থা, এরা যে এখন এত আকাম কুকাম করছে, এদেরকে ফান্ডিং করছে, এরা টাকা পাচ্ছে কই থেকে? যাই হোক সেটা বড় কথা নয়। এরপর স্কট যখন অ্যান্টম্যানের শুটের সাহায্যে সেই চেম্বারে চলে আসে যেখানে ওই ইয়েলো জ্যাকেটটি রাখা ছিল, তখনই ড্যারেন করিক ওই জ্যাকেটটা সেখান থেকে বের করে নেয় এবং আয়রন ম্যানকে চেম্বারে বন্দি করে দেয়। মানে ড্যারেন আগে থেকে এই টাইমটার জন্য প্রস্তুত ছিল, মানে সে জানতো যে হ্যাঙ্ক অবশ্যই স্কটের সাহায্যে এই স্যুটটি চুরি করার চেষ্টা করবে। তো যাই হোক সে যেহেতু অ্যান্টম্যানকে ধরে ফেলেছে, তখন সে সেখানে থাকা হ্যান্ডকে মেরে ফেলার চেষ্টা করে। আর ওই সময় স্কট করে কি তার হাতে যে নীল ডিস্কটা ছিল, যেটা বড় হয়, সেই ডিস্কটার সাহায্যে চেম্বার ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে থাকা এক এক গার্ডদের মারতে শুরু করে। কিন্তু এর মধ্যে ড্যারেন করে কি হ্যান্ডকে গুলি করে তার বানানো ইয়েলো জ্যাকেট নিয়ে সেখান থেকে একটা হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এটা দেখে স্কটও তার উঠতে থাকা পিঁপড়া বাহিনীর সাহায্যের পিছু নেয় আর ড্যারেন করে কি পিস্তল দিয়ে পিঁপড়া মারতে যায়। এটা একটা হাস্যকর দৃশ্য, কিন্তু সেই বুলেটটা গিয়ে আবার স্কটের পিঁপড়ার মধ্যে লাগে, ভাই কি নিশানা। আর এদিকে আমরা দেখি হোপ তার বাবাকে নিয়ে কোনো রকমের কোম্পানির বাইরে চলে আসে, কারণ কিছুক্ষণ পরে পুরো কোম্পানির সম্পূর্ণ ডাটা সেট আপ টেকনোলজি সব ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক আমাদের নায়িকা এবং নায়িকার বাবা বেরিয়ে আসার পরে আমরা দেখতে পাই স্কটের লাগানো বমগুলো ফেটে যায় এবং ডেরেনের পুরো কোম্পানি ধ্বংস হয়ে যায়। এবং যেমন বলেছি তার সাথে সাথে ডেরেনের এতদিনের গবেষণা, এতদিনের আবিষ্কার, এতদিনের ডাটা সব ধ্বংস হয়ে যায়। অ্যাকচুয়ালি ডেরেন মনে করেছিল যে ওরা শুধুমাত্র জ্যাকেটটা চুরি করবে, কিন্তু যখনও দেখতে পায় যে ওর সারা জীবনের রিসার্চ শেষ, চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তো পুরোপুরি রেগে যায় এবং ও সিদ্ধান্ত নেয় ও একবারে স্কটকে শেষ করে দেবে। তো নগদ ইয়েলো জ্যাকেট পরে নেয় এবং মনে করো ওখান থেকে শুরু হয়ে যায় ফাইট। আর লড়াই করতে করতে ওদের হেলিকপ্টারের নিচে পড়ে যায়। আর তারপর অনেক লড়াইয়ের পরে স্কট করে কি একটা বাড়িতে ডেরেককে কীটনাশকের একটা মেশিনে ফাঁসিয়ে দেয়। কিন্তু এরপর যখন মারতে যাবে ওকে, তখনই পেক স্টং নামের একটা পুলিশ অফিসার এসে ওকে গ্রেপ্তার করে। আর এই পেট স্টং পুলিশ অফিসারের সাথে স্টকের পূর্ব কিছু ইতিহাস রয়েছে, বন্ধুত্বপূর্ণ ইতিহাস না কিন্তু বারবার ধরা পড়ার ইতিহাস আর কি, তো সেই হিসেবে পরিচিত। আর এদিকে ডেরেন ওই কীটনাশকের মেশিন থেকে বেঁচে যায় এবং সোজা চলে যায় স্কটের মেয়ের ক্যাসিকের কাছে, কারণ সে জানতো স্কট তার মেয়েকে বাঁচাতে অবশ্যই আসবে। আর অন্যদিকে পেক স্টং যখন স্কটকে নিয়ে থানায় ফিরছিল, তখন আয়রন ম্যান শুট পরে সোজা ওর নিজের বাসায় চলে আসে যেখানে ডেরেন ছিল। তো এখানে আবার তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আর যেহেতু ইয়েলো জ্যাকেটে অনেক অত্যাধুনিক হাতের লাগানো ছিল, তো স্কট কোনোভাবেই পেরে উঠছিল না। আর তখন স্কট সিদ্ধান্ত নেয় সে ছোট হয়ে ওর স্যুটের মধ্যে ঢুকে, ইয়েলো স্যুটের মধ্যে ঢুকে সেটাকে ভেতর থেকে খারাপ করে দেবে। কিন্তু কোনো চেষ্টা করে স্যুটের ভেতরে যেতে পারছিল না, কারণ এই স্যুটটার বডিটাও টাইটেনিয়াম দিয়ে বানানো ছিল। আর এখানে উল্লেখ্য এখানে ওই পুলিশ অফিসার এসেছিল, বাট পুলিশ অফিসার কি আর এদের সাথে পারবে? পুলিশ অফিসার উল্টো মার খেয়ে ওখানেই পড়েছিল। তো যখন ডেরেন স্কটের মেয়েকে মারতেই যাবে, তখন স্কট লাইফের সবচেয়ে বড় রিস্কটা নেয়। সে করে কি তার স্যুটের সকল রেগুলেটর বন্ধ করে, মনে করো ওই ভাইরাসের পর
পর্যায়ে ছোট হয়ে স্যুটের ভেতরে ঢুকে সকল সার্কিট নষ্ট করে দিতে শুরু করে। আর এখানে একটা কথা মনে রাখবে, যত ছোটই হোক শক্তি কিন্তু একই থাকে। তো এই কারণে ডেরেন ভেতর থেকে শেষ হয়ে যায়। কিন্তু যেহেতু স্কট তার স্যুটের রেগুলেটর সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল, এর জন্য সে স্কটের যে শাশুড়ি হোপের মা, ওর মতো সাইবারট্রমিক কোয়ান্টাম রাজ্যে হারিয়ে যায় এবং সে কোনোভাবেই বড় হতে পারছিল না। কিন্তু তখনই ওর মেয়ে বারবার বাবা বাবা বলে ডাকছিল। তো এই আওয়াজ কোনোভাবে স্কটের কান পর্যন্ত আসে আর তখন ও নিজের জ্ঞানে ফিরে আসে। মানে আমরা তো জানি ওই কোয়ান্টাম রাজ্যে গেলে কারো কিন্তু কোনো জ্ঞান থাকে না, টাইমের ডাইমেনশন বা যে কোনো ডাইমেনশন ওখানে থেমে থাকে। কিন্তু ওর মেয়ের ডাক্তার কান পর্যন্ত যায়, ওর হুঁশে আসে। আর তখনও করে কি, ওর নীল রঙের যে ডিস্কটা রয়েছে সেই ডিস্কটা শুটের রেগুলেটরের মধ্যে লাগিয়ে দেয়। আর যখনই চাপ দেয় তখনই কোয়ান্টাম রাজ্য থেকে সাধারণ রাজ্যে মানে পৃথিবীতে ফিরে আসে। আর স্কটের এই বাহাদুরি দেখে সেই পুলিশ অফিসার করে কি, স্কটকে আর ধরে না এবং বলে তোর সকল কেস আমি তুলে নেবো, তুই টেনশন ফ্রি থাক। কারণ বুঝতেই পারছো ডেরেন কিন্তু ওই পুলিশ অফিসারকে মেরে দিতে পারতো। তো এই জন্য স্কট না থাকলে তো ওই পুলিশ অফিসারই মারা পড়তো। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই হ্যাংক স্কটের এই কাজে অনেক অবাক হয়ে গিয়েছে, কারণ সে বুঝতে পারছে না যে স্কট কিভাবে কোয়ান্টাম রাজ্যে যাওয়ার পর আবার ঠিক মতো ফিরে আসলো। আর সে স্কটকে জিজ্ঞেস করে তুমি কি করেছিল ওখানে গিয়ে? তো স্কট বলে আমি শুটের রেগুলেটর বন্ধ করে ছোট হয়েছিলাম, কিন্তু ওখান থেকে কিভাবে ফিরে এসেছি আমি জানি না। তো আমরা এটা বুঝতে পারি যে স্কট মূলত ওর আনকনসিয়াস মাইন্ডে এই কাজটা করেছে। মানে ও যে রেগুলেটরের ভেতরে ওই ডিস্কটা ঢুকিয়েছিল, নীল ডিস্ক, এটা ওর মনেই নেই। তো যাই হোক, হেন্ট এখানে কোনো ক্লু পায় না, তবে সে এটা বিশ্বাস করতে শুরু করে যে তার স্ত্রীকেও সে হয়তো সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে। আর ওখানে যেহেতু কোনো টাইম ডাইমেনশন নেই, তার স্ত্রী হয়তো এখন আগের মতো সেই সুন্দরী ছোট্ট কোচি আছে। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় আবার সে ওই কোয়ান্টাম রাজ্য নিয়ে গবেষণা করা শুরু করবে। তো এর কিছুদিন পরে স্কটের বন্ধু লুইস তাকে জানায় মিস্টার ফ্যালকন তাকে খোঁজ করছে, কারণ তাদের পরবর্তী কোনো একটা মিশনের জন্য স্কটকে তাদের প্রয়োজন হবে। তো এই কথা শুনে স্কট তো খুব খুশি হয়ে যায় যে অ্যাভেঞ্জার তার সাথে দেখা করতে চাচ্ছে। আর এরপর আমাদের দেখানো হয় হেন্ট তার মেয়ে হোপকে নতুন একটা স্যুট দেখায় এবং বলে এটা আমি আর তোর মা মিলে তৈরি করেছিলাম, যদিও এটা তোর মা নিজে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু সে যেহেতু এখন নেই তার উত্তরসূরি হিসেবে এটা তোর। তো মেয়ে তো খুব খুশি হয়। আর তারপর পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয় স্যাম উইলসন ফ্যালকন এবং স্টিভ রজার আমাদের ক্যাপ্টেন আমেরিকা, তারা দুজন মিলে গোপন একটা জায়গায় স্টিভের বন্ধু বাগি বান্সকে আটকে রেখেছে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো উইন্টার সোলজারে কিন্তু বাগি বান্স একটা ভিলেন ছিল, কিন্তু হাজার হলো স্টিভের অনেক ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু, 70 বছর আগের একমাত্র বন্ধু। মানে স্টিভ বুঝতেই পারছো 70 বছর আগে কর ওই সময়ের একমাত্র বাগি বান্সে আছে। তো এই জন্য বাগি বান্স স্টিভের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য হয়তো স্টিভ যেটা করেছে ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্স থেকে লুকিয়ে এখানে ওকে রেখে দিয়েছে যাতে ওকে বাঁচাতে পারে। তো স্টিভ জানায় আমাদের একজনের সাহায্য এখন অবশ্যই লাগবে, তো টনি কেমন হতে পারে? কিন্তু তখন ফ্যালকন জানায় না, ওকে বললে উল্টাও হতে পারে, কিন্তু আমি এমন একজনকে চিনি যে আমাদের এই কাজে সাহায্য করতে পারে। তো এরপর ফ্যালকন করে কি অ্যান্টম্যানের কথা বলে। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। এর সাথে মার্ভেলের যে সিরিজ তার পর্যায় 2ও শেষ হয়ে যায়। তার মানে আমরা পর্যায় 3-এ প্রবেশ করব। আর লাস্টে আমরা যে সিন দেখলাম পোস্ট ক্রেডিট সিনে, এর মানে হচ্ছে এর পরের পার্টটা হবে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস আয়রন ম্যান। মানে এই বন্ধুটাকে নিয়েই ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানের ব্যাপক গ্যাঞ্জাম শুরু হবে, অ্যাভেঞ্জার ভার্সেস অ্যাভেঞ্জার শুরু হবে। তবে এখানে একটা কথা না বললেই নয় ভাই, বলতেই হবে একটা কথা। মার্ভেল যে কয়টা সিনেমা তৈরি করেছে 2008 থেকে এই পর্যন্ত, মানে সিনেমাটিক ইউনিভার্সে, ভাই প্রত্যেকটা সিনেমার কাহিনী অসাম ভাই। নর্মালি অনেক কোম্পানি কিন্তু থাকে যে একটার পর আরেকটা সিনেমা বানাতে গেলে গুলাই ফেলে, বাট এ পর্যন্ত যে কয়টা আমরা মার্ভেলের সিনেমা দেখলাম, সিনেমা তো এগুলো আমরা সবাই দেখেছি, তারপরেও এখনো যে আমরা এক্সপ্লেনও দেখলাম, তারপরেও কিন্তু সেই একই রকম মজা লাগছে। প্রত্যেকটার কাহিনী এত অ্যাকুরেট, প্রত্যেকটার কাহিনী মনে করো যে এত পারফেক্ট, মার্ভেল বলে এটা পসিবল ভাই। মার্ভেলের যে রাইটাররা ভাই তারা সিরিয়াসলি মাল। তবে এখানে একটা বিষয় আমার মাথায় রাখতে হবে, এগুলো মূলত আরো 10, 20, 30 বছর আগে কমিক আকারে এসেছিল, কিন্তু কমিক যখন এসেছিল ওই কমিক থেকে জাস্ট ক্লুগুলো নেওয়া হয়েছে যে এভাবে এটা হতে পারে, বাট বর্তমান সময়ের যে টেকনোলজি ওগুলো তো আর ওই সময়ের কমিক্সে ছিল না। তো রাইটাররা এখানে পুরনো এবং নতুন মিলিয়ে এত সুন্দর একটা স্টোরি তৈরি করেছে। আমার তো মনে হয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে সফলতা, এর পেছনে সবচেয়ে মূল ভূমিকা রাইটারদের, যে তারা এত সুন্দর একটা কানেক্টিং স্টোরি করতে পেরেছে। তারপর অবশ্যই ডিরেক্টরদের, আর তারপর অবশ্যই হচ্ছে যারা কাস্ট ডিরেক্টিং করেছে, যে কাকে কোন চরিত্রে দিতে হবে। যেমন দেখো আয়রন ম্যান, টোটাল আমাদের মনে একবার আয়রন ম্যান হিসেবে বসে গিয়েছে। তবে হালকের সাথে একটা পোল্টি নিয়েছে, এটা আলাদা হিসাব। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখো স্টিভ রজার ক্যাপ্টেন আমেরিকা একবারে পারফেক্ট, ওর চেয়ে বেটার ক্যাপ্টেন আমেরিকা কাউকে মানাবেই না। তোরে বাবা, থোরের কথা তো না বললেই নয়। আর তারপরে যাদেরকে কাস্টিং করা হয়েছে তারাও তাদের বেস্ট দিয়েছে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে মার্ভেল কেন হিট হবে না? মার্ভেল আসলে সব বেস্ট পার্সনদেরই নিয়েছে। তবে এখানে আরেকটা কথা মার্ভেল কখনো স্বীকার করেনি, সেটা হচ্ছে এই সিনেমাটিক ইউনিভার্সটা শুরু করার বুদ্ধিটা আমি মার্ভেলকে দিয়েছিলাম, কিন্তু ওরা কখনোই এই ক্রেডিটটা আমাকে দেয়নি। তো তোমাদের কাছে এটার বিচার চেয়ে আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।